নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সাতবাহন বংশটির উৎপত্তি কোথায় হয়েছিল? আরাবল্লীর দক্ষিণে, বিন্ধ্যের দক্ষিণে, সাতপুরার দক্ষিণে নাকি সাতমোলার দক্ষিণে? তো মনে রাখবে, সাতবাহন বংশের উৎপত্তি হয়েছিল বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো সাতবাহনদের উৎপত্তি অন্ধ্রে কৃষ্ণা ও গোদাবরী নদীর পূর্ব উপকূলীয় বদ্বীপে বলে মনে করা হয়, যেখান থেকে তারা গোদাবরী পর্যন্ত পশ্চিম দিকে অগ্রসর হয়েছিল। অবশেষে মৌর্য সাম্রাজ্যের ভাঙনের পর সাধারণ রাজনৈতিক বিভ্রান্তির সময় পশ্চিমে তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, শৈলেন্দ্র রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন, অর্থাৎ কোন ধর্ম তারা পালন করতেন? তো শৈলেন্দ্র রাজারা হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। তো শৈলেন্দ্র রাজারা মহাযান বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। তারা জাভার বিখ্যাত বড়বুদুর মন্দির নির্মাণ সহ বৌদ্ধ শিল্প ও স্থাপত্যের পৃষ্ঠপোষকতার জন্য পরিচিত ছিল। আর শৈলেন্দ্র সাম্রাজ্য জাভা ভিত্তিক ছিল এবং সুমাত্রা, বালি এবং আধুনিক মালয়েশিয়া ও থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছিল। পরের প্রশ্ন, মান্দাসোর লিপি থেকে কোন গুপ্ত সম্রাটের পরিচয় জানা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে, তোমাদের পরীক্ষায় আসতে পারে এরকম প্রশ্ন। তো মান্দাসোর লিপি থেকে হচ্ছে গুপ্ত সম্রাট কুমারগুপ্তের পরিচয় জানা যায়। তো প্রথম কুমারগুপ্ত মহেন্দ্রাদিত্য একজন গুপ্ত সম্রাট ছিলেন। তার রাজত্বকালে তিনি পূর্বে বঙ্গ থেকে পশ্চিমে কাথিয়াওয়াড় এবং উত্তরে হিমালয় থেকে দক্ষিণ নর্মদা নদী পর্যন্ত গুপ্ত সাম্রাজ্যের বিস্তার অটুট রাখতে সক্ষম হয়েছিলেন। পরের প্রশ্ন, কোন শিখ গুরুর নেতৃত্বে রাজনৈতিক ও সামরিক বাহিনী গড়ে উঠেছিল? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, গুরু হরগোবিন্দ। তো গুরু হরগোবিন্দ নেতৃত্বে রাজনৈতিক ও সামরিক বাহিনী গঠিত হয়েছিল। তো গুরু হরগোবিন্দ এছাড়াও সাচ্চা বাদশাহ নামে পরিচিত। এটা ভালো করে মনে রাখবে যে গুরু হরগোবিন্দকে সাচ্চা বাদশাহ বলা হতো। আর তিনি ছিলেন ষষ্ঠ শিখ গুরু, অর্থাৎ 6 নম্বর শিখ গুরু ছিলেন তিনি। এটাও মনে রাখবে ভালো করে। এরপরে মুঘল সম্রাট জাহাঙ্গীর দ্বারা তার বাবা গুরু অর্জনের মৃত্যুদণ্ড হবার পর 30 মে 1606 সালে 11 বছর বয়সে তিনি গুরুর পদ লাভ করেছিলেন। পরের প্রশ্ন, মিতাক্ষরা আইন কে রচনা করেন? তো মনে রাখবে, মিতাক্ষরা আইন রচনা করেছিলেন বিজ্ঞানেশ্বর। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো জন্মসূত্রে উত্তরাধিকার তত্ত্বের জন্য যাজ্ঞবল্ক্য স্মৃতিতে মিতাক্ষরা সর্বাধিক পরিচিত। বিজ্ঞানেশ্বর এমন এক পণ্ডিত ছিলেন যিনি একাদশ শতাব্দীর শেষ ভাগ ও দ্বাদশ শতাব্দীর প্রথম দিকে পশ্চিম চালুক্য সভায় এই লিপি লিখেছিলেন। পরের প্রশ্ন, শিইউকি কি লিখেছিলেন? কে না, এটা কি হবে, শিইউকি কে লিখেছিলেন? না, ঠিকই আছে, শিইউকি গ্রন্থটি কে লিখেছিলেন? তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, হিউয়েন সাং। তো হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারত সফরে এসেছিলেন। হিউয়েন সাং বা জুয়ান জাং ছিলেন একজন চীনা বৌদ্ধ সন্ন্যাসী, যিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ প্রাপ্তির জন্য রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে চীন থেকে ভারত সফরে এসেছিলেন। চীনার তীর্থযাত্রী হিউয়েন সাং 629 থেকে 645 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত ভ্রমণ করেছিলেন। পরের প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার আমলে অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসে, ভালো করে মনে রাখবে। তো তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অশোকের আমলে। অপশন বি। তো মৌর্য রাজবংশের সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় এটি পরিচালিত হয়। এটি 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে প্রতিষ্ঠিত হয়েছিল। সঙ্গীতির সভাপতিত্ব করেন মোগালিপুত্র তিস্সা।
মূল উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মকে সুবিধাবাদী দলাদলি এবং সংঘের দুর্নীতি থেকে শুদ্ধ করা। আর সম্রাট অশোক কর্তৃক প্রচারিত বৌদ্ধ ধর্ম ছিল হচ্ছে হীনযান। এখানে যেগুলো রাউন্ড মার্ক করা আছে, গোল গোল করা আছে, এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, পবনদূত গ্রন্থের লেখক ধৈ কোন রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন? অর্থাৎ ধৈ কোন রাজসভায় ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লক্ষণ সেন। তো সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় ধৈ ছিলেন। তো তিনি লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্নের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি মূলত সংস্কৃত ভাষায় কাব্য রচনা করতেন। নেক্সট প্রশ্ন, আদি কংগ্রেস সম্মেলনকে 3 দিনের তামাশা কে বলেছিলেন? অরবিন্দ ঘোষ, তিলক, অশ্বিনী কুমার দত্ত নাকি বিপিন চন্দ্র পাল? তো আদি কংগ্রেস সম্মেলনকে 3 দিনের তামাশা বলেছিলেন অশ্বিনী কুমার দত্ত। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন অশ্বিনী কুমার দত্ত, এটা ভালো করে মনে রাখবে। তো স্বদেশ বান্ধব সমিতিকে প্রতিষ্ঠা করেন অশ্বিনী কুমার দত্ত, এবং এর লক্ষ্য ছিল দেশীয় পণ্যের ব্যবহারকে উন্নীত করা এবং বিদেশি পণ্য বর্জন করা। পরের প্রশ্ন, নিম্নের কোন শাসক গোষ্ঠী ভারতবর্ষে প্রথম ছাঁচের মুদ্রার প্রচলন করেছিল? মৌর্য, শুঙ্গ, কানব নাকি গুপ্ত? তো ভারতবর্ষে প্রথম ছাঁচের মুদ্রার প্রচলন করেছিলেন শুঙ্গ বংশের রাজারা। অপশন সি বি। তো মৌর্য সাম্রাজ্যের পতনের পর পুষ্যমিত্র শুঙ্গ এই সাম্রাজ্যের পতন করেন, এবং এই শুঙ্গ বংশের রাজধানী ছিল পাটলিপুত্রতে। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম লিপির নাম কি? জুনাগড় লিপি, সোহাগড় তাম্রলিপি, বাদাল শিলালেখ নাকি নাসিক প্রশস্তি? তো ভারতের প্রাচীনতম লিপির নাম হচ্ছে সোহাগড় তাম্রলিপি। অপশন বি। নেক্সট প্রশ্ন, মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেছিলেন? তো মহাজাতি সদন প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ। তো 1939 সালের 19শে আগস্ট সুভাষচন্দ্র, বিধানচন্দ্র রায় প্রমুখ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে রবীন্দ্রনাথ মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরের প্রশ্ন, পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরটির নাম কি? রটারডাম, আটলান্টা, নিউ ইয়র্ক নাকি টোকিও? তো পৃথিবীর সবথেকে ব্যস্ততম বিমানবন্দরটির নাম হচ্ছে আটলান্টা বিমানবন্দর। অপশন বি, এটা হচ্ছে আমেরিকাতে অবস্থিত। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? এটা অনেকবার পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে। অপশন বি। আর অ্যারিস্টটল একটা বিখ্যাত উক্তি বলেছিলেন, এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসে, যে প্রত্যেক মানুষই একটি সামাজিক ও রাজনৈতিক প্রাণী। এই উক্তিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তো প্রত্যেক মানুষই একটি সামাজিক ও রাজনৈতিক প্রাণী, এর কথাটি বলেছিলেন অ্যারিস্টটল, ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, কোন দেশে অলিখিত সংবিধান আছে? অর্থাৎ কোন দেশে কোনো লিখিত সংবিধান নেই? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনে হচ্ছে কোনো রকম লিখিত সংবিধান নেই। তো এছাড়াও যুক্তরাজ্য, কানাডা, চীন এবং ইসরায়েলের অলিখিত সংবিধান সহ দেশ, অর্থাৎ এদের কোনো লিখিত সংবিধান নেই। পরের প্রশ্ন, লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত? অপশনগুলো হচ্ছে পুরী, কোণারক, ভুবনেশ্বর নাকি গোপালপুর? তো লিঙ্গরাজ মন্দিরটি হচ্ছে, মনে রাখবে, ভুবনেশ্বরে অবস্থিত, উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত। তো লিঙ্গরাজ মন্দির পূর্ব ভারতের রাজ্য উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত প্রাচীন মন্দিরগুলোর মধ্যে অন্যতম। মন্দিরটি লিঙ্গরাজ রূপী শিবকে উৎসর্গিত, অর্থাৎ শিবের পুজো করা হয় এখানে। আর মন্দিরটি ভুবনেশ্বর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূস্থাপনা ও অন্যতম প্রধান দার্শনিক স্থান। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বর সব থেকে বড় মন্দির। পরের প্রশ্ন, ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন? অর্থাৎ ভারতের প্রথম টেম্পোরারি প্রধানমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে গুলজারিলাল নন্দ। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার।
তো গুলজারি লাল নন্দা ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ, যিনি শ্রম সমস্যার বিশেষজ্ঞ ছিলেন। তিনি যথাক্রমে 1964 সালে জওহরলাল নেহরুর এবং 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পরে দুটি 13 দিনের মেয়াদে ভারতের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের দুধের বালতি বলা হয় কাকে? পশ্চিমবঙ্গকে, হরিয়ানাকে, মেঘালয়কে নাকি কেরলকে? তো ভারতের দুধের বালতি বলা হয় হরিয়ানাকে, অপশন বি। তো হরিয়ানা ভারতের দুধের পাত্র হিসাবে পরিচিত। এটি উত্তরপ্রদেশের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম দুধ উৎপাদনকারী। হরিয়ানা প্রতি বছর প্রায় 62.67 লক্ষ মেট্রিক টন দুধ উৎপাদন করে, যা ভারতের মোট দুধ উৎপাদনের প্রায় 10%। পরের প্রশ্ন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল, ইম্পর্টেন্ট প্রশ্ন। কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে। তো জয়নুল আবেদিন কাশ্মীরের আকবর বলা হয় কারণ তিনি 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সংগঠিত বিদ্রোহের প্রধান নেতৃমণ্ডলী ছিলেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কমান্ড করে পড়েছিলেন এবং কাশ্মীরের মুক্তিযুদ্ধে অনেকটা অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরের প্রশ্ন, কে ভক্তি আন্দোলনের সূচনা করেছিলেন? তো ভক্তি আন্দোলনের সূচনা করেছিলেন হচ্ছে রামানুজ, অপশন বি। তো রামানুজ ছিলেন একজন ধর্মতাত্ত্বিক ও দার্শনিক। তিনি শ্রী রামানুচার্য উপাধ্যায় এবং লক্ষণ মুনি নামেও পরিচিত। সাধারণভাবে হিন্দুরা তাকে হিন্দু দর্শনের বিশিষ্ট দ্বৈত বেদান্তের প্রধান ব্যাখ্যাদানকারী হিসেবে দেখেন। বৈষ্ণব আচার্য রামানুচার্যের শিষ্য হচ্ছে রামানন্দ, যার শিষ্য ছিলেন হচ্ছে কবির এবং সুরদাস। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রার নাম কি? তো দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রার নাম হচ্ছে র্যান্ড, অপশন সি। নেক্সট প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হন? তাও ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তো প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন তিনি হচ্ছে আরতি সাহা, অপশন এ। তো আরতি সাহা ছিলেন একজন ভারতীয় দূরত্বের সাঁতারু। তিনি 29শে সেপ্টেম্বর 1959 সালে 19 বছর বয়সে ইংলিশ চ্যানেল সাঁতারের প্রথম এশিয়ান মহিলা হওয়ার জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম বিল্ডিংটির নাম কি? তো এটা তো সোজা প্রশ্ন, অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বুর্জ খলিফা। তো বিশ্বের সবথেকে উঁচু ভবন বুর্জ খলিফা, যা দুবাইতে অবস্থিত। পরের প্রশ্ন, জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করেন না? তো তোমরা জানবে যে জৈন ধর্মের সম্প্রদায়কে দুভাগে ভাগ করা হয়েছিল। সেটা একটা হচ্ছে শ্বেতাম্বর আর একটা হচ্ছে দিগম্বর। এখানে যারা শ্বেতাম্বর ছিলেন তারা হচ্ছে সাদা বস্ত্র পরতেন, আর যারা দিগম্বর ছিলেন তারা কোনো বস্ত্র পরতেন না। তো এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশন বি, দিগম্বর। নেক্সট প্রশ্ন, বোধগয়ায় মহাবোধি মন্দির কে নির্মাণ করেছিলেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বোধগয়াতে বৌদ্ধ মন্দির মহাবোধি মন্দির নির্মাণ করেছিলেন হচ্ছে অশোক, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো মহান মৌর্য সম্রাট অশোক 260 খ্রিস্টপূর্বাব্দে মহাবোধি মন্দির নির্মাণ করেন। বিশ্বব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বী সকলের কাছে বোধগয়ার মহাবোধি মন্দির সবথেকে পবিত্র স্থান বলে মনে হয়। আক্ষরিক অর্থে মহাবোধি অর্থ হচ্ছে মহাজাগরণ মন্দির। পরের প্রশ্ন, প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রথমবার দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন হচ্ছে দেবিকা রানী, অপশন সি। তো 17তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহে চলচ্চিত্র অভিনেত্রী দেবিকা রানীকে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়। পরের প্রশ্ন, কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল? এটাও আগেও তোমাদের পড়ানো হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, অশোক। তো অশোকের শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল। তো সাঁচির স্তূপ মৌর্য সম্রাট অশোক দ্বারা খ্রিস্টপূর্ব 3য় অব্দে নির্মিত হওয়ায় এটি ভারতের পাথর নির্মিত প্রাচীনতম স্থাপত্য হিসেবে গণ্য করা হয়।
অশোকের স্ত্রী দেবী এই স্তূপ নির্মাণে দেখাশোনা করেছিলেন। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সিঙ্গাপুরে, অপশন এ। তো 21 অক্টোবর 1943 সালে সুভাষচন্দ্র বোস সিঙ্গাপুরে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠনের ঘোষণা করেন। পরের প্রশ্ন, চৌহান বংশের শাসনকালে দুটি প্রধান শহরের নাম কি? তো চৌহান বংশের শাসনকালে দুটি প্রধান শহরের নাম হচ্ছে দিল্লি এবং মেওয়া। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কোথায় হয়েছিল এবং কত সালে হয়েছিল? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন হয়েছিল হচ্ছে সুরাটে 1907 সালে। তো 1907 সালে কংগ্রেসের বার্ষিক অধিবেশনটি সুরাটে অনুষ্ঠিত হয়েছিল এবং 1907 সালে সুরাট অধিবেশনে সুরাট বিচ্ছেদ হলো চরমপন্থী ও নরমপন্থী এই দুটি দলে ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভাজন হয়ে যায়। পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেছিলেন? এটাও খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো প্রথম হচ্ছে হরভজন সিং, ভারতীয় বোলার তিনি হচ্ছে টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেছিলেন। তো হরভজন সিং হলেন প্রথম ভারতীয় বোলার যিনি কলকাতায় 11 মার্চ 2001 তারিখে টেস্ট ম্যাচে হ্যাট্রিক করেন। তিনি রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট এবং শেন ওয়ার্নের উইকেট পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বনিম্ন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশান সি, লাক্ষাদ্বীপের জনসংখ্যা সর্বনিম্ন। তো সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ এবং সর্বনিম্ন জনঘনত্বের কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রথমবার যে মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তার নাম হচ্ছে অমৃতা প্রীতম, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? এটা তো অনেকবার রিপিট হয়, প্রশ্নটা অনেক রিপিট হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো হরিপ্রসাদ চৌরসিয়া হচ্ছে বাঁশির সাথে জড়িত। তো পণ্ডিত হরিপ্রসাদ চৌরসিয়া বনসুরি বা বাঁশির একজন বিশ্ববিখ্যাত প্রতিপাদক। তিনি সেই বিরল শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞের মধ্যে একজন যিনি শাস্ত্রীয় সঙ্গীতের পরিধিকে সাধারণ মানুষের কাছে নিয়ে গিয়েছিলেন। পরের প্রশ্ন, পঞ্চতন্ত্র কোন বিষয় নিয়ে আলোচনা করে? অর্থনীতি, গণিত, শরীরবিদ্যা নাকি নৈতিকতা এবং আচরণ নিয়ে? তো পঞ্চতন্ত্র হচ্ছে মনে রাখবে নৈতিকতা এবং আচরণ নিয়ে আলোচনা করে। তো পঞ্চতন্ত্র সংস্কৃত ভাষায় রচিত একটি প্রাচীন গ্রন্থ যার রচয়িতা হচ্ছে কবি বিষ্ণু শর্মা। পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিটে প্রকাশ পেয়েছিল? এটাও তোমাদের আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সবার প্রথমে হচ্ছে মীরাবাইয়ের ছবি ভারতীয় ডাকটিকিটে প্রকাশ পেয়েছিল। তো 15ই আগস্ট 1947 সালের পর মীরাবাই প্রথম ভারতীয় মহিলা হয়েছিলেন যাতে পোস্টাল স্ট্যাম্পে দেখানো হয়েছিল। পরের প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? তো পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি, অপশন এ। তো বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান বা যা হোলি সিটি নামেও পরিচিত, এর মাত্র 0.44 বর্গ কিলোমিটার জমি রয়েছে। পরের প্রশ্ন, অমরনাথ কোথায় অবস্থিত? তো অমরনাথ হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। তো অমরনাথ গুহা একটি হিন্দু তীর্থক্ষেত্র যা ভারতের জম্মু কাশ্মীরে অবস্থিত। এটি একটি শৈব তীর্থ। এই গুহাটি সমতল থেকে 3,888 মিটার উঁচুতে অবস্থিত। জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর 141 কিলোমিটার দূরে অবস্থিত। এই তীর্থ যেতে পহেলাগাঁও শহর অতিক্রম করতে হয়। পরের প্রশ্ন, জিম্বাবুয়ের প্রাক্তন নাম ছিল, অর্থাৎ জিম্বাবুয়ের আগে কি নাম ছিল? তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রোডেশিয়া। তো জিম্বাবুয়ে পূর্বে দক্ষিণ রোডেশিয়া এবং জিম্বাবুয়ে রোডেশিয়া নামে পরিচিত ছিল।
পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। তো মুঘল যুগের তাম্র মুদ্রার নাম কি ছিল? তো মুঘল যুগের তামার মুদ্রাকে বলা হতো হচ্ছে দাম, অপশন ডি। এরপরে দেখো, বাবর 1526 খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন এবং বাবরের প্রথম মুদ্রা আফগানিস্তানে 1523 খ্রিস্টাব্দে মিথখাল বা আশরাফি নামে পরিচিত ছিল এবং তার রৌপ্য মুদ্রা অর্থাৎ রূপার মুদ্রা শাহরুখী মুদ্রা নামে পরিচিত ছিল। আর তামার মুদ্রার কী নাম ছিল? দাম। এটা ভালো করে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।